শুভেচ্ছা। শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশেকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা নিরাশা লকডাউন। আর এই বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভ্যাকসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার চ্যানেল 24 এর দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কানাডা থেকে যুক্ত হবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শাহরিয়ার রোজেন। ডক্টর রোজেন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ প্রিন্স ভাই আজকে, এবং ধন্যবাদ চ্যানেল 24-কে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তো শুরুতেই আমি যেতে যাচ্ছি ডক্টর রোজেনের কাছে। ডক্টর রোজেন, বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে এই মাসের 1 তারিখ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেটি আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। তো আমরা দেখেছি যে প্রথম দিকে হয়তোবা জনগণ মেনেছিলেন স্বাস্থ্যবিধি, কিন্তু আস্তে আস্তে সেটি কিন্তু শিথিলতা দেখা যাচ্ছে, জনগণ অবাধে রাস্তায় যাতায়াত করছেন। তো পরিস্থিতি আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে? ধন্যবাদ প্রিন্স ভাইয়া। আমরা আসলে সবাই দেখতে পাচ্ছি যেটা দৃশ্যত, যে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যু সংখ্যা কিন্তু বাড়ছে। কিন্তু এর পাশাপাশি আমাদের আরো কিছু বিষয় যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে আসলে অবস্থা কতটা ভয়াবহ আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবং এটি খুব ভয়াবহতা বুঝতে পারাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা জনস্বাস্থ্যের ভাষায় এটাকে বলি রিস্ক কমিউনিকেশন। আমরা যখন ঝুঁকি সম্পর্কে মানুষকে জানাবো, তখন কিন্তু দেখা যাবে যে মানুষ আরো বেশি সচেতন হওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পাবে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেক্ষেত্রে গত মাসে জুন মাসের 14 থেকে 20 তারিখে কিন্তু আমরা দেখেছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের 40টা জেলাকে ঝুঁকিপূর্ণ বলেছে। এরপরে তারা আসলে এরকম কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি, কিন্তু আমরা আমাদের একটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করি, সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট অ্যাকশন। আমরা জুনের 18 এবং থেকে 24 তারিখের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখলাম যে 59টি জেলাতে কিন্তু শনাক্তের হার 10% বেশি, অর্থাৎ এটি অতি উচ্চ সংক্রমণ বলে ধরা হয়। এর মধ্যে 39টি জেলায় সংক্রমণ 20%-এরও বেশি। এটা আসলে অনেক ভয়াবহ ধরনের সংক্রমণ, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে সংক্রমণ 5%-এর নিচে থাকলে তখন আমরা বলতে পারি যে না, আমরা স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারি। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি জুনের 18 তারিখে মৃত্যু সংখ্যা ছিল 54, যেটি 7 দিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে 108 হয়ে গেছে। অর্থাৎ এই যে হঠাৎ করে যে তীব্রভাবে যে বেড়ে যাচ্ছে, একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শনাক্তের হার প্রচন্ড বেশি। তার মধ্যে আরেকটি সূচক, যেটা আমরা যারা বাহিরের দেশে আছি, আমরা এই সূচকটি নিয়ে অনেক বেশি কথা বলি। এটাকে আমরা বলি ঊর্ধ্বগতির সূচক, রিপ্রোডাকশন রেট। আমরা এবং আমাদেরকে ওয়েবসাইটে, গভর্নমেন্টের ওয়েবসাইটে এই সংখ্যাটা আমরা দিয়ে রাখি, যাতে করে মানুষ বুঝতে পারে আমাদের সংক্রমণ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে 1 জুলাই রিপ্রোডাকশন রেট ছিল 1.41 এবং জুলাই 4 তারিখে 1.42। এটির মানে হচ্ছে সংক্রমণ প্রতি 1000 জন থেকে 1420 জনে ছড়িয়ে যাচ্ছে। তার মানে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে আমাদের অবস্থা এমনিতেই খারাপ ছিল, অধিকাংশ জেলা আজকে উচ্চ ঝুঁকিপূর্ণ, এর পাশাপাশি সংক্রমণ কিন্তু আরো ঊর্ধ্বমুখী হচ্ছে। যদি আমরা রিপ্রোডাকশন রেট যখন 1 রাখতে পারবো, তখন দেখা যাবে দৈনিক সংক্রমণের সংখ্যাটা একই রকম থাকবে। মানে এমনিতে আমাদের অবস্থা খারাপ এবং আমরা আরো খারাপের দিকে যাচ্ছি। তো এই অবস্থাতে আমরা যখন প্রথম এবং দ্বিতীয় ঢেউ যখন আমরা দেখেছি, তখন অবস্থাটা আসলে এরকম ভাবে ছিল না। সেখানে লকডাউনে আমরা দেখেছি যে ঢেউয়ের যখন চূড়ায় আমরা উঠেছি, কিছুদিনের মধ্যে চূড়া থেকে আমরা নেমে গেছি। কিন্তু এখন যেটি হচ্ছে, আমাদের লকডাউন চলছে, তারপরও কিন্তু আমরা উপরের দিকে উঠছি, সংক্রমণ আস্তে আস্তে বাড়ছে। আমরা এখনো কিন্তু চূড়ায় পৌঁছাইনি। যখন আমরা চূড়ায় পৌঁছাবো, তার পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত আমরা কিন্তু দেখবো মৃত্যু সংখ্যা আরো বেড়ে যাবে। কাজে আমরা আজকে সামনে হঠাৎ করে এই যে 200-র বেশি মৃত্যু দেখতে পাচ্ছি বা সংক্রমণ দেখতে পাচ্ছি, আমাদের সামনের দিকগুলোর সংক্রমণ কিন্তু আরো ভয়াবহতার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং পূর্বে আমরা যেরকম ভাবে দেখেছিলাম, আমি যদি একটু অন্য দেশের সাথে একটু তুলনামূলক ভাবে বলি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে জুন মাসের 6 তারিখে বাংলাদেশের রিপ্রোডাকশন রেট ছিল 1.21, অর্থাৎ 1000 জন থেকে 1200 জনে ছড়িয়ে যাচ্ছে। ওই অবস্থাতেই কিন্তু যুক্তরাষ্ট্রে কঠোর লকডাউন দেওয়া হয়, ওই অবস্থাতেই কিন্তু, এবং সেটা কার্যকর করা হয়। এবং আমাদের কানাডার অন্টারিওতেও যখন 1.2 হয়ে যায়, তখন কঠোর লকডাউন দেওয়া হয় এবং কার্যকরী করা হয় এবং মানুষকে ঘরবন্দি করার আদেশ দেওয়া হয়। তখন সংক্রমণ আস্তে আস্তে কমে আসে। আমাদের দেশে কিন্তু আমরা দেখেছি যে 1 মাস আগের সেই অবস্থা থেকে লকডাউন দেওয়ার পরেও সংক্রমণ আরো ঊর্ধ্বগতির।
কাজে এইবার আমরা গত 2 বার যেভাবে আমরা চূড়ায় বেশি দিন অবস্থান করিনি, ধরে রাখতে আমরা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে এসেছিল, এইবার সেরকম হওয়ার সম্ভাবনাটা কম। কাজে এই ভয়াবহতাগুলো আমাদের আসলে মানুষের মাঝে প্রচার করাটা অত্যন্ত জরুরি। এরপরে এর বাইরে আরেকটি বিষয় রয়েছে যে আমাদের হাসপাতালগুলো আসলে বর্তমানে কি অবস্থা, এটা নিয়ে আমি আসলে একটু পরবর্তীতে কথা বলবো। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে জনস্বাস্থ্যের ভাষায় আমরা সবসময় বলি মানুষকে ঝুঁকি সম্পর্কে জানাতে হবে, কারণ মানুষ যত ঝুঁকি সম্পর্কে জানবে তত মানুষ স্বাস্থ্যবিধি মানবে। জি ডক্টর রোজেন, আপনার কাছে আবারও আসবো। ডক্টর আনোয়ার হোসেন, ডক্টর রোজেন বলছিলেন যে আসলে আমাদের প্রায় প্রত্যেকটি জেলায় উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। আপনার কর্মস্থল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনার শুরু থেকেই করোনা নমুনা পরীক্ষা করে আসছিলেন, জেনোম সিকোয়েন্স করে আসছিলেন, এবং সীমান্তবর্তী জেলা যশোর, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর এইসব এলাকাতে এখন করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি। তো এটি কেন হচ্ছে? আসলে সীমান্তবর্তী জেলাতে এই ঊর্ধ্বগতির হারটা বাড়তি কেন হঠাৎ করে? এটা হঠাৎ করে না, এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করার মতো ছিল, এবং এটা আমি নিজেও প্রেডিক্ট করেছি আপনাদের চ্যানেলে আর কয়েকটি চ্যানেলে। কারণ আমাদের যে এটা সংক্রমণটা কিন্তু আমাদের এসেছে ভারত থেকে। ভারতের যে ডেল্টা ভ্যারিয়েন্ট অথবা ভারতীয় ভ্যারিয়েন্ট বলে যে কথাটা আছে সেটা থেকে। কাজেই এই ডেল্টা ভ্যারিয়েন্ট যখন বাংলাদেশে পেনিট্রেট করার কথা, এটা সাধারণত সীমান্তবর্তী দিয়েই হওয়ার কথা। আর আমাদের যে বেনাপোল বন্দর, এটাই দিয়ে কিন্তু প্রায় 80% মানুষের যাতায়াত ভারত আর বাংলাদেশের মধ্যে। কাজে এটা একটা স্বাভাবিক ছিল। এবং আপনাদের জানার জন্য আমি এটা বলছি যে ভারতীয় যে ভেরিয়েন্ট, এটা কিন্তু আমরা মে মাসেই আমরা আইডেন্টিফাই করি। মে মাসের 6 তারিখে স্যাম্পল এসেছিল আমাদের জেনোম সেন্টারে, এবং আমরা 11 তারিখে সেটা নির্দিষ্ট করে ঘোষণা করি, এবং হোল জিনোম সিকোয়েন্স করার পরে যে ভারতীয় ভেরিয়েন্ট বাংলাদেশে ঢুকে গিয়েছে, এবং এটা স্থানীয় সংক্রমণেও চেইনেও যে ঢুকে গেছে সেটাও আমরা বলি। কাজে এই যে ব্যাপারটা, এটা স্বাভাবিকভাবে ভারতীয় দেশের যেহেতু পোরাস বর্ডার আমাদের, এবং শুধু যে ফর্মাল যাতায়াত হয় তা না, আমাদের ইনফর্মালও যাতায়াত আপনারা সবাই জানেন একটা স্বাভাবিক বিষয় এই অঞ্চলগুলি দিয়ে। কাজেই স্বাভাবিকভাবে প্রথমেই এই অঞ্চলগুলিতেই আসবে, এবং আসার পরে আস্তে আস্তে এখন সেটা ঢাকার এবং সমস্ত বাংলাদেশকে গ্রেপ করে ফেলছে। শাহরিয়ার সাহেব যেটা বললেন, এখন 1012 জনকে ছড়াবেন, এখন কিন্তু রেটটা কিন্তু আরো বেশি। যদি গত 3 দিনের রেটটাকে উনি নেন, এটা 1.6 এর মতো এসে গেছে অলরেডি। সেইটা যদি দেখেন তাহলে এটা 1600, আপনার এখন 1400 থেকে 1600 মানুষের মধ্যে ছড়াবে। কাজে অবস্থানটা আরো খারাপ। আর আরেকটা জিনিস মনে রাখেন যে প্রথম যে ছড়ানোটা হয়েছে, এখন আমাদের দেশের মানুষ কিন্তু লকডাউন, কঠোর লকডাউন আমরা যত কিছুই বলি না কেন, আমাদের বাজারগুলিতে গেলে, রাস্তায় ঘাটে গেলে এটা বোঝা যায় যে আমরা কতখানি লকডাউনটাকে কার্যকর করতে পেরেছি। এই মানুষগুলি যদি ইনফেক্টেড হয়ে যখন আরেকটু কঠোর হয়ে যায়, যখন নিজের ঘরের মধ্যে ঢোকে, তখন ঘরের মধ্যেও কিন্তু সেই নিয়ম বিধিটা, স্বাস্থ্যবিধিটা কিন্তু মানেন না, কাজে ঘরের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন এই জন্য হয় কি, এই যে লকডাউনের ফলে অনেক মানুষ গ্রামে গিয়েছে। কিভাবে গিয়েছে? আপনাদের চ্যানেলগুলিতে আপনার দেখিয়েছে। এখন গ্রামে গ্রামে কিন্তু পৌঁছে গেছে, ঘরে ঘরে পৌঁছে গেছে। যে এই যে অবস্থানটা, কাজে এবং শাহরিয়ার সাহেব যেটা বললেন যে এটা কিন্তু কঠোর লকডাউন 7 দিনের মধ্যে কিন্তু একটা স্যাচুরেশনে আমাদের কিন্তু একটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা পাইনি। এটা কিন্তু এখন ঊর্ধ্বমুখী, এবং আরো ঊর্ধ্বমুখী হবে। সামনে আমাদের কিন্তু ঈদ আসছে, সরকার কিভাবে এটা ট্যাকেল করবেন, এবং শুধু সরকার কিন্তু একলা এটাকে ট্যাকেল করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী যার পর নাই তারা উনি চেষ্টা করছেন, এবং আমাদের প্রশাসন যার পর নাই চেষ্টা করছেন, কিন্তু আমরা কিন্তু মানুষ কিন্তু কথা শুনছি না। আমরা জনগণ যদি এর মধ্যে ইনভলভ না হই, তাহলে কিন্তু এটাকে ট্যাকেল দেওয়া সম্ভব না। এবং এই জন্যই গ্রামে গ্রামে ছড়াই গেছে দেখে কিন্তু ঊর্ধ্বমুখী, এবং মৃত্যুর এটা মিছিলটা কিন্তু। ডক্টর আনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবে বিরতির পরে। ডক্টর রোজেন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আর আপনার দুজনের কাছে আসবে বিরতির পরে। দর্শক, সময় হলো একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে।
দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল। ডক্টর শিমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি ডক্টর শিমুল, আপনাকে জানতে চাচ্ছি যে দেশে তো কঠোর বিধিনিষেধ চলছে মানুষের জীবন বাঁচানোর জন্য, আবার একই সঙ্গে জীবিকাও বাঁচাতে হবে। তো এই জীবন জীবিকার মাঝখানে স্বাস্থ্য অর্থনীতি কিভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার মনে হয়, এবং সে অনুযায়ী গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা? ডক্টর শিমুল। ধন্যবাদ। যে জিনিসটা একটু শুরুতে বলতে চাই, যদিও আপনি প্রশ্নটা করেন না, আমার মনে হয় একটু বলা উচিত। আমি একটু ইন্ডিয়ার যে পজিটিভিটি রেট সেটার সাথে বাংলাদেশ কম্পেয়ার করছিলাম। শুধু এপ্রিল 19 থেকে মে 19 ওই টাইমটা, এক মাসটাতে শুধু ইন্ডিয়াতে বাংলাদেশ হচ্ছে পজিটিভিটি রেট বেশি ছিল। আসলে ইন্ডিয়াতে বেশি ছিল বলবো না, বাংলাদেশ একটু কম ছিল ওই টাইমটাতে, যার ফলে ইন্ডিয়াতে বেশি ছিল। তা বাদ দিলে এখন যা দেখছি সেটা কিন্তু খুবই ভয়ানক অবস্থা, যেটা স্যাররাও বলছিলেন। তো এরকম একটা অবস্থায় লকডাউন তো গভর্নমেন্ট দিয়েছে, হয়তো এছাড়া খুব বেশি ব্যতিক্রম ছিল না। কিন্তু লকডাউনের যে জায়গাটা আমি যে কোনো জায়গায় সুযোগ পেলে বলার চেষ্টা করি, লকডাউন কিন্তু লোকজনকে বন্দি করে ইনফেকশন কন্ট্রোল, এটা তো অবশ্যই প্রাইম অবজেক্টিভ, কিন্তু লকডাউনের জন্য অনেকগুলো প্রিকন্ডিশন থাকে, অনেকগুলো এলিমেন্ট আছে আমি মনে করি। এই এলিমেন্ট গুলার মধ্যে কিন্তু এই দরিদ্র লোকজন, যারা খেটে খাওয়া মানুষ, যারা মানে খাবার পায় না, তাদের কি ব্যবস্থা করা হবে, এটাও কিন্তু আমি বলবো লকডাউনের প্ল্যানেরই অংশ হওয়া উচিত। আপনি পরিপত্র জারি করলেন আগামী সপ্তাহ থেকে বন্ধ, কিন্তু এই ব্যবস্থাটা কিভাবে হবে সেটা না করে আমার মনে হয় না খুব বেশি কার্যকর করা যাবে। এবং যেটা বলা হয় লকডাউন ফেটিক, বা লকডাউনের যে মানুষের একটা চলে আসে, বিরক্তি চলে আসে, সেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। আপনি রাস্তাঘাটে তাকালেই দেখবেন যে যানবাহন প্রচুর বেড়ে গিয়েছে। ইভেন আইন শৃঙ্খলা বাহিনী যাদের দায়িত্বে লকডাউন গুলা এনফোর্স করা, ওনাদের মধ্যে কিন্তু একটা ফেটিক চলে আসে, যে একই জিনিস আর কত করবো, মানুষকে আর কত বিরক্ত করবো। এই যে বিষয়গুলা, এখানে অর্থনীতির যে বিষয়গুলা দেখেন, এখানে আমরা গার্মেন্টস খোলা রেখেছি, এটা হয়তো অনেকে যৌক্তিক কারণ দিবেন যে যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড এই যে ইকোনমির জন্য দরকার আর অন্য কোনো সেক্টর দরকার নাই, ব্যাপারটা তো তা না। অনেক সেক্টরই দরকার, সুতরাং অন্য সেক্টরের লোকজন কিন্তু এটা মনে করছে এটা কাইন্ড অফ তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। এতে যেটা হয় যে কমপ্লায়েন্সটা হয়তো একটু কমে যেতে পারে। তো অর্থনীতির এই জায়গাটা যেটা বলবো যে ইনফেকশন কন্ট্রোল তো আমাদের করতে হবে, কিন্তু এই লকডাউন যে আমরা দিলাম, এই জায়গায় কেন আসলাম, এটা আমার মনে হয় এই প্রশ্নটা এখন আমাদের বেশি করা উচিত। আমরা কি লকডাউন ডেফিনেটলি লাস্ট রিসোর্ট এটা, এবং আপনি রোজন ভাই নিশ্চয়ই বলেছেন বা স্যাররা হয়তো বলবেন যে লকডাউনে যেসব দেশ সার্থক হয়েছে, আপনি যদি খেয়াল করেন তাদের চায়না একটা খুব ক্লাসিক এক্সাম্পল, তার এবং মেবি অস্ট্রেলিয়া, বাট অস্ট্রেলিয়া কিন্তু এখন আবার কেস বাড়ছে। যাই হোক, যে চায়নার এক্সাম্পলটা ধরি, তারা কিন্তু 71 ডেজ স্ট্রিক্ট লকডাউন, এবং তাদের লকডাউন যেহেতু তাদের রাষ্ট্র কাঠামো একটু ডিফারেন্ট, তাদের হয়তো ওটা সম্ভব ছিল। কিন্তু লকডাউন দিয়ে মানে লম্বা লকডাউন ছাড়া কিন্তু খুব বেশি কাজ হয় না। তা আমাদের সেই সক্ষমতা নাই, সুযোগ নাই। আমার কাছে মনে হয় এখন যে অবস্থা, গভর্নমেন্ট যেটা করছে ফাইন, এটার মানে বিতর্কের সুযোগ নাই, কিন্তু আমার কাছে মনে হয় এটাকে আরেকটু কোঅর্ডিনেটেড ওয়েতে করা, এবং যাদের যে সমস্যাটা হচ্ছে সেখানে কি করার সুযোগ আছে গভর্নমেন্টের সক্ষমতার ভিতরে, আমাদের লিডারশিপকে এনগেজ করে তাদের সক্ষমতার ভিতরে যদি কিছু করা যায়, আমার কাছে মনে হয় লকডাউনটার যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা সার্থক হবে, অর্থনৈতিক ক্ষতিটা কম হবে। কারণ আমার যে উদ্দেশ্যটা, আপনি 2 সপ্তাহ লকডাউন দিলেন, ইনফেকশন কন্ট্রোল খুব একটা হলো না, তাহলে ইকোনমির ক্ষতিই হলো, শুধু আলটিমেটলি কোনো লাভ হলো না। তো উদ্দেশ্যটা হবে, যেহেতু লকডাউন দিয়েছেন, ওটা কিভাবে সার্থক করা যায় যাতে আমরা ওই ফলটা নিতে পারি। জি ডক্টর শিমুল, আপনাকে ধন্যবাদ। ডক্টর আনোয়ার হোসেন, আপনি বিরতির আগে বলছিলেন যে আসলে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ হয়েছে এবং এটা একেবারে গ্রামীণ পর্যায় পর্যন্ত চলে গিয়েছে। তো আসলে এই গ্রামীণ পর্যায় পর্যন্ত চলে গিয়েছে, এই প্রেক্ষিতে ওইসব এলাকার মানুষের মধ্যে সচেতনতা কতটুকু এবং দেখছেন, এবং তারা কতটুকু টেস্ট করার বিষয়ে আগ্রহী হচ্ছে? ডক্টর আনোয়ার হোসেন। ধন্যবাদ আপনাকে। শুধু গ্রামে যায় না, গ্রামের ঘরে ঘরে চলে গেছে অলমোস্ট বলা যায়। সেই জায়গায় যদি এখনো যদি গ্রামের সচেতনতার কথা বলেন, তাহলে এখনো যদি গ্রামে যান, দেখবেন যে মসজিদে গায়ে গায়ে একদম একসাথে লেগে হচ্ছে, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। আপনার অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দিরেও যদি যান, দেখবেন যে সে আপনার কোন রকমই এত বড় একটা যে মহামারী আছে, এটা কিন্তু আপনারা ওখানে খুঁজে পাবেন না।
একই সাথে যদি গ্রামের বাজারে বা রাস্তাঘাটে দেখেন, মাস্ক পরার প্রবণতা এখনো কিন্তু নাই। রোজন যেটা বলতেছিল যে সাতক্ষীরা এবং যে অঞ্চলগুলি আমাদের কথা বলতেছেন, আপনার প্রশ্নের মধ্যেও ছিল, আপনার সেই অঞ্চলেও যদি গ্রামে যান, আপনি কিন্তু এখনো 10 ভাগ মানুষের মুখেও মাস্ক পাবেন না, কারণ তারা এখনো সচেতন না। এখনো অনেকে মনে করে সর্দি জ্বর, স্বাভাবিক সর্দি জ্বর যেটা হয় সিজনাল, এই সময় বৃষ্টি বাদল যখন আসে তখন স্বাভাবিকভাবেই তারা ওইভাবেই ধরে নেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা একটুখানি সচেতন হয়েছে, তারাও দেখা যায় যে আমাদের এখনো হসপিটালের আপনার গতকালকে যে রিপোর্টগুলি দেখেন যে 50% অক্সিজেনে যখন নেমে যায়, তারপর তারা গ্রাম থেকে আসে ট্রিটমেন্ট করতে, তখন আর তাকে বাঁচাবারও পথ থাকে না। কাজে সচেতনতা কিন্তু একদমই নাই। এই সচেতনতা করার জন্য কিন্তু ওই শামীম যেটা বললো যে নেতৃত্ব পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদেরকে, ধর্মীয় নেতৃত্বদেরকে, এদেরকে ব্যবহার করে যদি একটা সচেতনতামূলক ব্যবস্থা তৈরি করা যায়, তাহলে যদি মানুষকে সচেতন করা যায়, তা না হলে কিন্তু সম্ভব না। পুলিশ বা মিলিটারি বা অন্য কিছু দিয়ে কিন্তু এটা সম্ভব না। এটা শুধু পারবে সামাজিক নেতৃত্বে যারা আছেন, তারাই শুধু পারবে। সেই ক্ষেত্রে রাজনীতিবিদ আছেন, আমাদের ধর্মীয় নেতৃত্বরা আছেন, তাদেরকে সকলকে একসাথে নিয়ে এই কাজটা করতে হবে, তা না হলে আরো খারাপ অবস্থায় আমরা যাব। ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর রোজেন, আপনাকে জানতে চাচ্ছি যে আসলে গ্রামীণ পর্যায় পর্যন্ত চলে গিয়েছে, ঘরে ঘরে করোনা সংক্রমিত হচ্ছেন, সচেতনতা নেই, তো এই সিচুয়েশনটা আসলে কতটা ভয়াবহ হতে পারে ভবিষ্যতের ক্ষেত্রে, এবং এই জন্য এখনই কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? ডক্টর রোজেন। আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আসলে এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা যদি ভারতে একটা গবেষণা কিছুদিন আগে হয়েছে, ওরা দেখেছে যে ওরা যে মৃত্যু সংখ্যা দেখছে তা প্রকৃত মৃত্যু সংখ্যার 5 থেকে 11 ভাগ কম, যেটি সরকারি রিপোর্টে আসছে। আমাদের গ্রামে যখন সংক্রমণ অনেক বেশি বাড়বে, আমাদের সবকিছু কিন্তু রিপোর্টে আসবে না। কাজে আমাদের পরিকল্পনার এখন সবচাইতে মুখ্য, মানে যে বিষয়টা আসলে এখনই করা উচিত, সেটি হচ্ছে আমাদের হাসপাতালের সক্ষমতা বাড়াতে হবে। এটি বলতে মূলত বোঝানো হচ্ছে যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দেওয়ার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু বাড়াতে হবে। কারণ আমরা একটা বিষয় নিয়ে এখন আলোচনা একটু কম শুনতে পাচ্ছি। গত 23শে জুনের পর থেকে 10 দিনের মধ্যে এই আইসিইউ গুলো যেভাবে ভর্তি হয়ে যাচ্ছে, মানে 100 ভাগেরও বেশি করে আইসিইউ আমরা রোগী বেশি দেখতে পাচ্ছি। যেমন সিলেটে 23 তারিখের 10 দিন পরে আগে ছিল 48% সিট কিন্তু আমরা দেখেছি ভর্তি ছিল, এখন 90% সিটে কিন্তু ভর্তি চলে এসেছে জুলাইয়ের 4 তারিখে। মানে এখন অধিকাংশ জায়গাতেই সিট পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ঘটনাটি কিন্তু ঘটেছে কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে আগামী 10 থেকে 12 দিন পর আমরা কোথায় থাকবো? বিশ্বে আমরা যখন দেখেছি যে আজকে ভারতে যখন খুব খারাপ অবস্থায় চলে গেছে, অনেক মৃত্যুহার বেড়েছে, এর একটা অন্যতম কারণ ছিল সবাইকে হাসপাতাল থেকে কিন্তু সেই সাপোর্ট, অক্সিজেনের সাপোর্টটা দিতে না পারা। কাজে এই বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে, যাতে করে আমাদের হাসপাতালের সক্ষমতা আমরা বাড়াই, ফিল্ড হসপিটালগুলো যাতে করে আমরা বাড়াই, অক্সিজেন সাপ্লাই যাতে করে আমরা দিতে পারি। এই বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের মানুষজন যাতে করে দেরি করে হাসপাতালে না আসে। আনোয়ার হোসেন স্যার কিন্তু বলেছেন যে আমাদের এখন মৃত্যু কিন্তু অনেক বেশি, একটি অন্যতম কারণ মানুষ প্রথম দিকে গুরুত্ব দিচ্ছে না। মানুষ চিন্তা করে যখন ঘরে ঘরে জ্বর, আমার তো করোনা হয়ে গেছে। ব্যাপারটা আসলে কিন্তু এরকম না। এই একটা ভ্রান্ত ধারণা থেকে যে সবার হয়ে গেছে, দেখা যায় মানুষ অসচেতন হয়ে পড়ে। কাজে আমাদের এই ভয়াবহতা আসলে মানুষের মাঝে প্রচার করা উচিত। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত যে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর আরোপ করা। ডক্টর রোজন, আপনাকে ধন্যবাদ। ডক্টর শিমুল, আপনি কোঅর্ডিনেশনের কথা বলছিলেন। আমরা তো প্রায় 15 মাসের বেশি সময় ধরে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি, কিন্তু এই কোঅর্ডিনেশনটা এখনও কেন তৈরি হলো না? তো এর উত্তরটা আপনার কাছে জানবো বিরতির পর ফিরে এসে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর শিমুলের কাছে। ডক্টর শিমুল, বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে কোঅর্ডিনেশনটা হচ্ছে না কেন, কি মনে হয় আপনার? কোঅর্ডিনেশনটা আমার যে কারণে হচ্ছে না, আমার কাছে মনে হয় যে আমরা একটা খুব ভালো সিগন্যাল উপর থেকে দিতে পারছি না। কারণ এই ধরেন লকডাউন ঘোষণা, এটা আসলে কে দিবে? এই লকডাউন তো একবার রাজনৈতিক নেতা দিচ্ছেন, কখনো আমলারা দিচ্ছেন, কখনো মানে অন্যান্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে, কখনো স্বাস্থ্য অধিদপ্তর থেকে কথা বলা হচ্ছে। এতে যেটা হচ্ছে একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে। এবং ধরেন এই যে লকডাউন রিলিজ নিয়েও আমি জানি একই ধরনের কাণ্ড হবে।
এইগুলা করাটা ভালো না। এরকম একটা পেন্ডিং অবস্থায় একটা লিডারশিপ থাকা উচিত, যে সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে আপনি লিডারশিপ রোলে রেখে দেন, বাকিরা হচ্ছে তারা সহায়তা করবে, তাদের সাথে আলোচনা করেই স্বাস্থ্য অধিদপ্তর অথবা যাকেই দেন আমি বলবো যে একটা ইউনিট সোর্স থাকলে ভালো হয়। তো সেটা হলো সেন্ট্রাল থেকে একটা কমন সিগন্যাল আমরা দিতে পারছি না, কনসিস্টেন্ট সিগন্যাল। আর যে ফিল্ডের বাস্তবতায় যেটা স্যাররা আলাপ করছিলেন, যে আমাদের তো প্রচুর গভর্নমেন্ট ছাড়াও এনজিও আছে, আরো অনেক ধরনের অর্গানাইজেশন আছে, সোশ্যাল অর্গানাইজেশন আছে, পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, এবং বর্তমান যে আমাদের সরকার যে রাজনৈতিক দল সেটাও কিন্তু অনেক মানে একদম রুট লেভেলের আছে। তাদেরকে কিন্তু আমরা কখনো সম্পৃক্ত করি নাই এই জায়গাগুলোতে, এবং কনসিস্টেন্ট মেসেজ দেওয়া যায়। তাদের যে একটা রোল প্লে করার এখানে বিষয় আছে, যে শুধু মানে কোভিড হলে হসপিটালে নেওয়া, অক্সিজেন দেওয়া, এতটুকু কিন্তু আমরা দেখছি বিভিন্ন সামাজিক অ্যাকশন গুলা বা অ্যাক্টিভিটিস গুলো আছে, কিন্তু সচেতনতা, মানুষকে সচেতন করা, এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমি এখন বলবো, এখন খুবই ইম্পর্টেন্ট, যেটা রোজেন ভাই বলেছিলেন যে হসপিটালের ক্যাপাসিটি বাড়ানো যতটুকু সম্ভব। এগুলো আমরা 3 মাস আগে লিখেছিলাম, এই রোজেন ভাইয়ের সাথে আমরা যুগান্তরে লিখেছিলাম কি কি করা উচিত, আমি আর রোজেন ভাই মিলে, কিন্তু হয় না এগুলা। যাই হোক, সেগুলো এখন বলে লাভ নাই। যে এই রোড লেভেলে অ্যাটলিস্ট যেসব এলাকায় ছড়ায়নি খুব একটা, আমরা জানি না যেহেতু এখনো কি পরিমাণ কমিউনিটিতে আছে, অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যেসব এলাকায় কম ছড়িয়েছে তাদেরকে একটু বলা, ভাই এটা কিন্তু শহরের অসুখ না, এটা গ্রামেও হতে পারে, এটা এসিতে না থাকলেও হতে পারে। যে মিথগুলো আছে, মিথগুলা বাস্টিং করাটা কিন্তু খুবই জরুরি এই মুহূর্তে, আদারওয়াইজ কিন্তু মানুষের আরো ইনফেকশনের ভয় থাকে। আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, যেমন রোজেন ভাই এটা ভালো জানবেন, যে এই ডেল্টা ভ্যারিয়েন্টের সিমটম গুলো কিন্তু একটু ডিফারেন্ট। যেমন আগে এমন গন্ধ চলে যাওয়াটা, এটা কিন্তু এখন আর খুব বেশি কমন না। মানুষের মধ্যে কিন্তু ওই মিসকনসেপশনটা রয়ে গেছে। তারাই বলে যে হ্যাঁ আমার জ্বর সর্দি আছে, তেমন জ্বর নাই, হালকা জ্বর, আমার করোনা হয় নাই কারণ আমার গন্ধ যায় নাই। তো এই যে মিসকনসেপশন গুলা কিন্তু দূর করাটা খুবই জরুরি, যে এখনকার ভ্যারিয়েন্টে কি ধরনের সিমটম বেশি, এবং সেই জন্য আমার মনে হয় গবেষণাটা খুবই দরকার। বিশ্ববিদ্যালয়গুলোর এখানে বিরাট রোল প্লে করা আছে, বাট একই সাথে বিশ্ববিদ্যালয়গুলো যাতে রোল প্লে করতে পারে, সেই আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা যেটা দরকার, সেখানে কিন্তু সরকার এগিয়ে আসতে হবে। এই জায়গাটা আমার কাছে মনে হয় একটু গ্যাপ আছে, যার ফলে মানে অনেক কাজে আমরা করতে পারছি না। জি ডক্টর শিমুল, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আনোয়ার হোসেন, আপনি তো প্রথম থেকে জিনোম সিকোয়েন্স করছেন, তো বাংলাদেশে এখন ডেল্টা ভ্যারিয়েন্ট প্রিভেইল করছে, তো নতুন কোনো ভ্যারিয়েন্টের সন্ধান আপনারা পেয়েছেন কিনা? ডক্টর আনোয়ার হোসেন। আমরা নতুন কোনো ভ্যারিয়েন্টের কাজ এখনো শুরু করিনি। আপনারা জানেন যে বাংলাদেশে বসে কাজ করা কিন্তু কঠিন। রিয়েজেন্ট আমার শেষ হয়ে গেছে, আমরা রিয়েজেন্ট আজকে বছর পেয়ে যাবো, আজকে বা কালকে পেয়ে যাবো। আমরা এরপরে আবার শুরু করবো কাজটি। আমরা নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে হতে পারে না, হবে না এই কথা কিন্তু বলা যায় না। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই ভ্যারিয়েন্ট গুলি যে তৈরি হয়ে যায় কতগুলি নিয়ম আছে, নিয়ম মেনে চলে। ন্যাচারাল সিস্টেমের সিলেকশনে তো এটা হয়। এই ভাইরাসটাকে যখনই আমরা চ্যালেঞ্জ করবো, এখন আমরা ভ্যাকসিন দিচ্ছি, বা অনেকের একবার হয়ে গেছে আরেকবার হচ্ছে, এই ধরনের যখন ইমিউনিটি চ্যালেঞ্জ হোস্টের রেজিস্ট্যান্সকে যখন কাউন্টার করে, তখনই সে একটা ভেরিয়েন্ট হওয়ার জন্য চেষ্টা করে যে ওইটাকে কিভাবে ওভারকাম করবো। সেই জন্য এখন সারা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এবং আরো যথেষ্ট ভেরিয়েন্ট হওয়ার স্কোপ আছে। তবে এটা ঠিক যে ভেরিয়েন্ট হলেই যে ভ্যাকসিন কাজ করবে না, এই ধরনের মিথ যেন না থাকে। দেখা যায় যে এমনও আছে আরএনএ ভাইরাসের ভ্যাকসিন যেটা 80 সালে তৈরি হয়েছে, সেটা এখনো কার্যকর। কাজেই অনেকে মনে করে যে ভেরিয়েন্ট হলেই ভ্যাকসিন কাজ করবে না, এটা কিন্তু সঠিক। ডক্টর আনোয়ার হোসেন, তো এই করোনা সংক্রমণ রোধের ক্ষেত্রে ভ্যাকসিনের আসলে কার্যকারিতা অথবা গুরুত্বটা কতটুকু, এবং আমাদের দেশীয় একটা ভ্যাকসিন আছে একটি, তো সেটি নিয়ে একটু বলবেন আসলে সেটির কি মনে হচ্ছে আপনার? দেখেন, ভ্যাকসিন করোনা রোধের দুটাই হলো কার্যকর পদ্ধতি। একটা হলো ভ্যাকসিন, যেটা দীর্ঘমেয়াদী আপনার কার্যকারিতা দেখা দেয়। আরেকটা হলো মেকানিক্যাল ব্যারিয়ার, যেটা আমরা দিতে পারি স্বাস্থ্যবিধি মেনে, যেটা মাস্ক সবচেয়ে প্রধান তার হাতিয়ার। এই দুটোই হলো সবচেয়ে প্রধান ব্যাপার। আর বাংলাদেশের আপনি যে ভ্যাকসিনের কথা বললেন, দেখেন ভ্যাকসিনের কতগুলি স্টেজ আছে, এবং বাংলাদেশে আমাদের লোকবল আছে, টেকনোলজি আছে, কিন্তু আমাদের এমন ল্যাবরেটরি নাই যেখানে আমরা ভ্যাকসিন প্রডিউস করে আমরা সেই ভ্যাকসিনটাকে যেই পদ্ধতিতে টেস্ট করে
পর্যায়ে নিয়ে আসা যায়, এই ব্যবহার উপযোগী করা যায় সেই অবস্থান আমাদের নেই। কারণ এইটাকে আমাদের ডেভেলপ করতে হবে। কারণ ফেজ 1 ট্রায়াল, ফেজ 2 ট্রায়াল, ফেজ 3 ট্রায়ালে যাওয়ার আগে যে অ্যানিমেল মডেলগুলি করতে হয়, স্মল অ্যানিমেল মডেল, হায়ার অ্যানিমেল মডেল, সেই ধরনের এই ধরনের একটা অ্যারোসলিক ভাইরাসের টেস্ট করার সক্ষমতা আমাদের নাই। জি ডক্টর হোসেন, ডক্টর আনোয়ার হোসেন, সেই ক্ষেত্রে কি আমাদের ম্যানুফ্যাকচারিং এর সক্ষমতা আছে কিনা যদি আমরা বাইরে থেকে টেকনোলজি নিয়ে আসি? আমরা বাইরে থেকে ম্যানুফ্যাকচারিং সক্ষমতা, দেখেন হোল ভাইরাস ভ্যাকসিনটা ম্যানুফ্যাকচারিং সক্ষমতা আমাদের আমি নাই বলবো, কিন্তু রিকম্বিনেন্ট বা অর্থাৎ আরএনএ টেকনোলজি বা অ্যাডিনো ভাইরাস ভ্যাকসিন বেসড যে টেকনোলজিটা, এইটা উৎপাদন করার সক্ষমতা আমাদের কয়েকটা ফার্মাসিউটিক্যালের আছে। কিন্তু সেখানেও আরেকটা লিমিটেশন থেকে যায়, সেটা হলো তার কোয়ালিটি কন্ট্রোলকে করার জন্য যে টেস্টগুলি করতে হয়, সেই টেস্টগুলির লিমিটেশন আমাদের একটু থেকেই যাবে। তারপরেও আমরা যে ভাইরাস নিউট্রালাইজেশন টেস্ট, ছোট ছোট যে টেস্টগুলি আছে, সেইগুলি দিয়ে আমরা কোয়ালিটি কন্ট্রোল করে আমরা ভোক্তা পর্যায়ে নিয়ে যেতে পারবো। ডক্টর আনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর শাহরিয়ার রোজেন, আমরা তো অনেক কথাই বললাম, তো সবশেষ বিষয়টা হচ্ছিল আসলে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো সেই ক্ষেত্রে মানুষের করণীয় কি? আসলে পাবলিক হেলথ এক্সপার্টের জায়গা থেকে আপনি কি বলবেন, মানুষকে, জনগণকে কি মেসেজটা দিবেন? এখন মানে সবার প্রথমে আমরা বিভিন্ন দেশের উদাহরণ, আমরা কানাডার উদাহরণ দিয়ে থেকেও দেখেছি, লকডাউন বা জনগণকে স্বাস্থ্যবিধির কথা বলে আসলে এটাকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখা যায় না। একমাত্র সমাধান হচ্ছে ভ্যাকসিন। এবং আমরা শুধু জীবনের জন্য ভ্যাকসিন, আসলে জীবিকার জন্য ভ্যাকসিন, এই জিনিসটি আসলে উপলব্ধি খুব প্রয়োজন। আজকে আমরা মাস্ক ছাড়া কানাডাতে, কিন্তু আজকে থেকে 2 মাস আগে কানাডার অবস্থা অনেক খারাপ ছিল, বাংলাদেশের চাইতেও খারাপ ছিল। এখন 2 মাসের ব্যবধানে আমরা এখন মাস্ক ছাড়া শপিং মল সহ যে কোনো জায়গায় যেতে পারি। কাজে ভ্যাকসিনটি হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত, মানুষকে এটি বুঝতে হবে যে প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের মতো আজকে সরকারি পর্যায় থেকে লকডাউন দিয়ে খুব কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখন মানুষের জন্য স্বাস্থ্যবিধি মানতেই হবে। সেজন্য ডাবল মাস্ক ব্যবহার করার কথা এখন অনেকে বলেন, কারণ এর মাধ্যমে 96 ভাগ প্রতিরক্ষা পাওয়া যায়। এবার কাপড়ের যে মাস্ক রয়েছে গ্রামে গঞ্জে কিন্তু 3 ভাঁজ ব্যবহার করলে সেটিও কিন্তু আমাদেরকে অনেকাংশে সুরক্ষা দেয়। এই বিষয়গুলো আসলে কিন্তু আমাদের আলোচনায় কম আসে। পাশাপাশি আমাদের সমস্ত ধরনের জনসমাগম যে দীর্ঘদিনের জন্য রোধ করা, সেটি অত্যন্ত জরুরি। এবং আমাদের এই বিষয়, এখন আরো একটি বিষয় যেটি আমি আগেও বলেছি, মনে রাখতে হবে যে আমাদের যদি কোনো কারণে জ্বর আসে, আগে আমার করোনা হয়েছিল এটি ভেবে হাসপাতালে না যাওয়া বা দেরিতে হাসপাতালে যাওয়া, আমাদের এখন দায়িত্ব হচ্ছে মৃত্যু হার কমানো, ড্যামেজ কন্ট্রোল। এখন আমরা পর্যায়ে নেই যে আমরা সংক্রমণ কমাবো, এখন আমাদেরকে মৃত্যু কমাতে হবে। এটি সরকারের দিক থেকে এবং জনগণের দিক থেকে এটি এখন সবচেয়ে প্রায়োরিটি হওয়া উচিত। ডক্টর রোজেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর শাফিউর নাহিন শিমুল, সবশেষ আপনি যদি কিছু বলতে চান আসলে জনগণের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে, খুবই সংক্ষেপে। হ্যাঁ, ডেফিনেটলি যে স্বাস্থ্যবিধি তো মানতে হবে। আমার কাছে মনে হয় মানে সেখানে সরকারও কিছু করতে পারে। সরকার যেন লোকজনকে কনফিডেন্সে নিয়ে আসে এবং রিস্ক কমিউনিকেশনটা একটু ভালোভাবে করে। আমার মনে হয় দুইটা খুব জরুরি। জি ডক্টর শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিজে সচেতন হন, মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলুন।